আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমরান খান। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আহ, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিনটি ইস্যু নিয়ে আন্দোলন করছেন। তো এই আন্দোলনটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা আহ, কতটা দরকার সেই বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করার উদ্দেশ্যেই আজকে এই এই ভিডিওটি তৈরি করা। তো ইস্যু হচ্ছে বেসিক্যালি যেই তিনটি দাবি বলা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যার জন্য তারা আন্দোলনরত, মানে আমরা আন্দোলনরত। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে নতুন করে সম্প্রতি যে চাপিয়ে দেওয়া যে পেনশন স্কিম, প্রত্যয় পেনশন স্কিম, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর থেকে প্রত্যাহার করা। দুই নম্বরটা হচ্ছে স্বতন্ত্র বেতন স্কেল, উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করা শিক্ষকদের জন্য। আর তিন নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করা না হয় ততদিন পর্যন্ত যে সুপার গ্রেড তৈরি করা হয়েছিল 2015 সালে শিক্ষকদেরকে ডেপ্রাইভ করে, সেই সুপার গ্রেডে শিক্ষকদের অধ্যাপকদের একটা পোর্শনকে সুপার গ্রেড প্রদান করা। তো প্রথমেই আসি যে আসলে শিক্ষকরা এই পেনশন স্কিম, নতুন যে পেনশন স্কিম প্রত্যয়, এটার কেন বিরোধিতা করছেন। তো এখানে সুস্পষ্টভাবে কিছু বৈষম্য আছে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রত্যয় পেনশন স্কিমটি বর্জন করেছেন। এবং এটা মানে নোট করার বিষয় যে বিশ্ববিদ্যালয় এখন যারা শিক্ষক তারা কিন্তু এই পেনশন স্কিমে, নতুন যে পেনশন স্কিম প্রত্যয়, এটার আওতায় না। তারপরেও বিরোধিতা করছেন, কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার যে নাজুক অবস্থা, এবং এই প্রত্যয় স্কিম যদি চালু হয়ে যায় এরপরে এই নতুন যে মেধাবী যে গ্রাজুয়েটরা তারা কিন্তু আর শিক্ষকতা পেশায় আসবেন না, কারণ এটাতে আর কোনো লুক্রেটিভ কোনো বেনিফিট কিন্তু নাই শিক্ষকতা পেশাতে। তো সেই কারণে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি এই প্রত্যয় যে পেনশন স্কিমটা, এটার বিরোধিতা করছেন। তার উল্লেখযোগ্য কিছু কারণ, এক নম্বর হচ্ছে বর্তমান যে পেনশন স্কিম আছে সেখানে বেতন থেকে কিন্তু কোনো টাকা কাটা হয় না, কিন্তু প্রত্যয় যে স্কিম আসছে কিংবা চালু হয়েছে সেটাতে 10% কাটা হবে কিংবা 5,000 টাকা, যেটি কম হবে। দুই নম্বরতে যেটা হয় যে অধ্যাপক গ্র্যাচুইটি বা আনুতোষিক বাবদ এককালীন 80 লক্ষ টাকার উপর একটা টাকা পান যখন রিটায়ারমেন্টে যান, কিন্তু প্রত্যয়ে যে নতুন পেনশন স্কিম আছে এখানে এই আনুতোষিকের কোনো উল্লেখ নাই, সো তারা এই আনুতোষিক পাবেন না। এটা কেন জরুরি দেখেন, একজন শিক্ষক 30-35 বছর সার্ভিস দিয়ে হালাল রুজি উপার্জন করে একটা শেষ বয়সে এসে এককালীন একটা টাকা পেলে তারা এই টাকাটা দিয়ে একটা বাড়ি করতে পারেন, কিংবা একটা ফ্ল্যাট কিনতে পারেন, অথবা একটা গাড়ি কিনতে পারেন, অথবা তার একটা সিকিউরিটি যেটা এককালীন টাকাটা পেলে এটা করতে পারেন। কিন্তু এখনকার নতুন যে প্রত্যয় স্কিম সেটাতে কিন্তু এই সুযোগটা নাই। তারপরে আসছে যখন বেতন থেকে টাকা না কেটেও অধ্যাপকরা এখন বর্তমানে যে পেনশন স্কিম সেখানে মাসিক আনুমানিক 45,790 টাকা মতন পেনশন পাবেন প্রতি মাসে মাসে। কিন্তু বেতন থেকে টাকা কেটেও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যায়, প্রত্যয়তে পাবে বলতেছে যে 1,24,660 টাকা। এখন বিষয় হচ্ছে আপনি এটা হিসাব করতেছেন এখনকার বাজার দরে। তো আমার এখন থেকে 30-35 বছর পরে যখন একজন শিক্ষক পেনশনে যাবেন কিংবা রিটায়ারমেন্টে যাবেন, তো সেই সময় এই টাকার পরিমাণ কি এত থাকবে? এখন আমরা যে মুদ্রাস্ফীতি যদি চিন্তা করি, তো এই টাকার পরিমাণ কখনোই এত পসিবল না। তখন এই টাকার অ্যামাউন্টে তখন দেখা যাচ্ছে আমার 20-25 হাজারের বেশি কখনোই হবে না। তো একজন শিক্ষক এটা কেন অ্যাকসেপ্ট করবেন তখনকার যে শিক্ষক থাকবেন? চাকরিজীবী ও নমিনি আজীবন পেনশন পান এখনকার যে পেনশন স্কিমে, কিন্তু প্রত্যয় পেনশন স্কিমে পেনশনার আজীবন পাবেন, কিন্তু মারা গেলে নমিনি 75 বছর বয়স পর্যন্ত পাবে। তার মানে 75 বছর বয়সের পার হয়ে যাওয়ার পরে, 75 বছর হয়ে যাওয়ার পরে আর কিন্তু তার যে স্পাউস, যে পেনশনারের যে স্পাউস, তিনি কিন্তু আর পেনশন পাবেন না। কিন্তু বর্তমান স্কিমে কিন্তু আজীবন সেই স্পাউস পেনশন পেতেন। বছরে বর্তমান যে পেনশন স্কিম সেখানে পেনশন বাড়ে ইনক্রিমেন্ট 5% হারে, প্রত্যয়তে কিন্তু বাড়বে না। অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়া যায় বর্তমান পেনশন স্কিমে, কিন্তু প্রত্যয়তে এটা নাই। অবসর প্রস্তুতিমূলক ছুটির ব্যবস্থা আছে এই বর্তমান পেনশন স্কিমে, কিন্তু প্রত্যয়তে কিছু বলা নাই।
অবসরের বয়স সাধারণ শিক্ষকদের হচ্ছে 65 বছর, কিন্তু প্রত্যয়তে বলা আছে 60 বছর। তো এটা একটা ক্লিয়ার ডিসক্রিমিনেশন। তো যেহেতু শিক্ষকরা 65-তে অবসরে যান, তো সেক্ষেত্রে ওখানে যদি 60 মেনশন করে, তার মানে ফোর্সফুলি আপনি 60-এ আমাদেরকে পেনশনে যেতে বলতেছেন। আর মাসিক চিকিৎসা ভাতা, 2টি উৎসব ভাতা ও একটা পয়লা বৈশাখের যে বৈশাখী ভাতা, এটা বর্তমানেরটাতে আছে পেনশন স্কিমে, কিন্তু প্রত্যয়তে কিন্তু কিছু বলা নাই। তো এতগুলো ডিসক্রিমিনেশনের কারণে আপনার যেই প্রত্যয়, এটা তো মানে নেয়ার কিংবা অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্ন না। বাংলাদেশের সংবিধান কি বলে, আপনি যেটা এখন পাচ্ছেন যে সুবিধা, সেই সুবিধাটার থেকে বেশি কিছু পেলে সেটাকে অ্যাকসেপ্ট করেন, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি সেই সুবিধা থেকে কমই কোনো কিছু আপনি অফার করেন, এটা তো বাংলাদেশের সংবিধানও যেরকম সাপোর্ট করে না, আবার এটা ওই একজন যে পেনশনার সে কেন অ্যাকসেপ্ট করবে। তো এইগুলোর এই সকল দিক বিবেচনা করেই আসলে আমাদের এই শিক্ষকরা এই পেনশন স্কিমটির বিরোধিতা করছেন। আর প্রত্যয় স্কিম চালু হলে আসলে কি হবে, এটা মেধাবীরা এখনও যেটুকু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আসছেন তারা তখন আর আসবেন না। এখন যতটুকু আসেন, এখন একটু মর্যাদা এবং দেশপ্রেমের কথা বলবো, এবং অ্যাট দ্য সেম টাইম শেষ বয়সে একটা ভালো পেনশন, একটা সিকিউরিটি, লাইফের যে সিকিউরিটি ওই সময়, সেইটা একটা ভালো টাকার জন্য তারা কিন্তু পেনশনে আসছে। আপনি যদি বলেন যে শিক্ষকতা একটা মহান পেশা, এখানে টাকা পয়সার দরকার নেই, একজন শিক্ষক যদি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে না পারেন, তাহলে সে এই পেশায় কেন থাকবে? তো একজন মেধাবী সে শিক্ষকতায় যেমন আসতে পারে, অন্য পেশাতেও যেতে পারে। এখন একজন মেধাবী শিক্ষকতায় আসাটা যতটা জরুরি, অন্য পেশাতে হয়তো বা ওই রকমভাবে জরুরি না। কারণ আপনার শিক্ষকতা পেশা থেকে আপনি নতুন নতুন স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যিনি স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করবেন, তিনি যদি মেধাবী না হন, তাহলে সেখান থেকে যারা শিখবে তারা কতটা স্কিল্ড হবে, এটা একটা কোশ্চেন থেকে যায়। তারপরে এখন আমাদের যারা আমরা শিক্ষক আছি, তারা দেশে আছি, এখন পিএইচডি করে যারা ব্যাক করেছি, তো এই সকল শিক্ষকদের কিন্তু বাইরের দেশের সাথে অলরেডি একটা কানেকশন থাকেই। তো আপনি যদি এরকমভাবে সুবিধা কমাতে থাকেন, তো এই একটা টাইমে আসে এই যে শিক্ষকরা এক্সিস্টিং এখানে আছে, তারাও আর এখানে থাকবেন না, তারা আইদার বিদেশে চলে যাবেন অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা বাইরে চলে গেলে যেটা হবে, বিদেশে চলে গেলে একটা মেধা পাচার হয়ে যাচ্ছে, আপনার একটা বড় পোর্শন আপনি কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। তো এটা কোন দেশের লাভ হচ্ছে? যে দেশে যাচ্ছে সেই দেশের লাভ হচ্ছে, আমার দেশের কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবং এই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি চলে যায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এনরিচ হবে, তো তখন অসুবিধাটা কার? দেখেন, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসেন, কৃষকের ছেলে, সাধারণ ঘরের ছেলে, তারা এসে পড়াশোনা করে। এখন এই মেধাবী যে শিক্ষকরা, তারা যদি এই পাবলিক বিশ্ববিদ্যালয় ছেড়ে প্রাইভেটে চলে যান কিংবা বাইরে চলে যান, তো এইখানকার পরবর্তীতে যে এরকম সুযোগ সুবিধা যদি আরও কমানো হয়, তাহলে এখানে কারা শিক্ষকতা আসবেন? যারা কোথাও চাকরি বাকরি পাচ্ছে না, লাস্টে কোনো একটা শেষ সম্বল হিসাবে আসবে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক করতে। এখন যে সিচুয়েশনটা হয়েছে প্রাইমারি এবং মাধ্যমিক ক্ষেত্রে 90%-এর ক্ষেত্রে বলা যায় যে এই অবস্থাটা ওখানে চলতেছে, যে যারা কোনো চাকরি বাকরি পাচ্ছে না, তারাই শেষে জয়েন করতেছে আপনার এই প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতাতে, যেটা বাস্তবতা। কারণ আপনি তাদেরকে গ্রেড দিচ্ছেন কোথায়, 13তম 12তম এরকম, মানে একজন 3য় শ্রেণীর কর্মচারীর গ্রেডে তাকে বেতন দিচ্ছেন। তো ওখানে কে যাবে? একজন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কেউ ওখানে শিক্ষকতা করতে যাবে? ডেফিনেটলি যাবে না। তো তখন সেই সময় এই প্রত্যয় স্কিম সহ এরকম যদি সুযোগ সুবিধা কমানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আর কোনো মেধাবী শিক্ষকতা করতে আসবে না। তো তখন এই যে একটা ভয়ের তৈরি হবে, এবং যেই আনস্কিল্ড একটা ম্যান পাওয়ার তৈরি হবে, এবং সবচেয়ে বেশি ডেপ্রাইভ হচ্ছে আমার ওই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যে ছেলেরা, যাদের টাকা পয়সা দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নেই, তারা আর তাদের যে বড় হওয়ার যে স্বপ্ন, যে বড় হতে হবে, সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কারণ তারা ওই তৃতীয় এবং এই লেভেলের এই স্কিল্ড হয়ে তারা 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী হওয়া ছাড়া অফিসার হওয়া তাদের পক্ষে আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না। তো এই কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে নাজুক অবস্থা, এই স্কিম এবং এরকম সুযোগ সুবিধা যদি আরও কমানো হয়, এটা কমতে শেষমেশ এমন অবস্থায় এসে দাঁড়াবে যে এখানে আর কোনো মেধাবী শিক্ষকই আসবেন না, এবং এখান থেকে ফলশ্রুতিতে এখান থেকে যেই জেনারেশন বের হবে, যে আনস্কিল্ড ম্যান পাওয়ার যে তৈরি হবে, এটা দেশের কোনো কাজে আসবে না। আমাদের যে স্মার্ট বাংলাদেশ তৈরির যে লক্ষ্য, সেটা কখনোই পূরণ হবে না। আর অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রমরমা ব্যবসা করবে, এবং তাদের স্টুডেন্ট ঠেলে ফেলানোর কোনো স্কোপ, মানে এত পরিমাণে স্টুডেন্ট আসবে যে তাদের এই স্টুডেন্ট নিয়ে পারবে না আর কি, বিষয়টা এরকম হবে। কারণ তখন, এবং এটা হচ্ছে রমরমা ব্যবসা হবে। আর টাকা দিয়ে আমার দেশের ওই কৃষকের ছেলে আর ওই মধ্যবিত্ত নিম্নবিত্তের ছেলে এত টাকা দিয়ে কখনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে না।
সো এই প্রত্যয় স্কিম একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এটা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যে এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা পুরোপুরিভাবে ভেঙে যাবে। এই জন্যই জাতির বৃহত্তর স্বার্থে অ্যাকচুয়ালি ভবিষ্যতে যারা শিক্ষকতায় আসবেন এই পেশাতে, তাদের জন্যই বেসিক্যালি এই আন্দোলনের এই পোর্শনটা। এরপরে আসতেছে আমাদের উচ্চতার স্বতন্ত্র বেতনের স্কেল প্রদান করা। আমাদের শিক্ষকদের একটা উচ্চতর স্বতন্ত্র বেতনের স্কেল এই কারণে দরকার, আপনি দেখেন যুগের চাহিদার সাথে সাথে এটা কিন্তু একটা অপরিহার্য হয়ে গিয়েছে। আমাদের আশপাশের যত বিশ্ববিদ্যালয়, আশপাশের যে দেশগুলো আছে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ভুটান, নেপাল, সব জায়গায় শিক্ষকদের বেতন একটা আলাদা লেভেলের এবং সেটা স্বতন্ত্রই বলা যায়, এবং এটার অন্যান্য সকল স্যালারির থেকে এই স্যালারিটা খুবই উন্নত। কারণ কি? কারণ যাতে এখানে মেধাবীরা বেশি পরিমাণে শিক্ষকতায় আসে এবং দেশটাকে যাতে উন্নত করতে পারে। আপনি এমন একটা নজির দেখাতে পারবেন না যে কোনো দেশ উন্নত হয়েছে এবং সেখানে শিক্ষাকে তারা গুরুত্ব দেয় নাই। তো শিক্ষাকে যদি গুরুত্ব দেওয়া না হয়, এই কোনো জাতি সেই উন্নতির যে শিখরে, সেই শিখরে কখনোই পৌঁছাইতে পারবে না। এক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা যে ডেস্ট্রয়িং ইন নেশন ডাজ নট রিকোয়ার দ্য ইউজ অফ অ্যাটমিক বম্বস অর দ্য ইউজ অফ লং রেঞ্জ মিসাইলস, ইট অনলি রিকোয়ার্স লোয়ারিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড অ্যালোয়িং চিটিং ইন দ্য এক্সামিনেশনস বাই দ্য স্টুডেন্ট। সো আমরা যদি শিক্ষাক্ষেত্রের যেই এডুকেশনের যে কোয়ালিটি, এটা যদি লোয়ার করে দিতে পারি, তাহলে আমার ওই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে। সো আমার এই সকল যে কারণ, যে আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে যে টিকিয়ে রাখা দরকার এবং এখানে যে ইনভেস্ট করার দরকার, কারণ দেশটাকে উন্নত করার জন্য যে ইনভেস্টমেন্টটা দরকার, এটা মেগা প্রজেক্ট দরকার, সেটা এই উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল দিয়ে প্রয়োজন। এবং এটা কিন্তু বর্তমান সরকারের যেই মেগা প্ল্যান, সেই প্ল্যানের ভিতরেও কিন্তু এটা উল্লেখযোগ্য ছিল, এবং এটাও একটু সেই দিন বদলের যে প্ল্যান ছিল সেখানে কিন্তু এটা উল্লেখ করা ছিল, কিন্তু কেন জানি না এটা এখন ইমপ্লিমেন্টেশনে যায় নাই। সো এটা এখন যুগের চাহিদা এবং সময়ের চাহিদা, যেটা না হলে দেশকে কিন্তু উন্নত করা কখনোই পসিবল হবে না। আপনার যদি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে, সেখানকার বেতনের যে স্ট্রাকচারটা কেমন, এটা আমাদেরই এক সহকর্মী তৈরি করা। লেকচারার পোস্ট, যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তানের লেকচারার পোস্ট নাই, সেখানে শুরু হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে। তো সেই ক্ষেত্রে এটার আমি কম্পারিজনে যাচ্ছি না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা দেখেন, সেখানে ইন্ডিয়াতে আমাদের স্টার্টিং হয়ে হচ্ছে 57,700 রুপির থেকে ম্যাক্সিমাম যায় 2,11,500 রুপি পর্যন্ত ম্যাক্সিমাম, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর সেখানে আমাদেরটা কত? 35,500 থেকে 67,010 টাকা হচ্ছে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্কেল। অ্যাসোসিয়েট প্রফেসর দেখেন, ওখানে শুরু হয় 1,31,400 রুপির থেকে 2,17,100 রুপি। আর বাংলাদেশে দেখেন 50,000 টাকা থেকে 71,200 টাকা। প্রফেসরের স্যালারি যদি দেখেন, ইন্ডিয়াতে আছে শুরু হয় হচ্ছে 1,44,200 রুপির থেকে 2,18,200 রুপি। আর বাংলাদেশে কত? 56,500 টাকা থেকে শুরু করে 74,400 টাকা। এটা হচ্ছে প্রফেসরদের স্যালারি। তো এটা আকাশ পাতাল একটা ডিফারেন্স। শুধু ইন্ডিয়ার সাথে পাশের দেশ, তার সাথে তুলনা করলাম। তো অন্য বহির্বিশ্ব, আরও উন্নত বিশ্বে তো আরও সুযোগ সুবিধা বেশি। তো এটা সিম্পল একটা এক্সাম্পল। তো এই স্বতন্ত্র পে স্কেল এখন আসলে একটা সময়ের দাবি। এটা যদি না দেওয়া হয়, তো কোনো মেধাবী শিক্ষার্থী, কোনো মেধাবী যে গ্রাজুয়েট, সে শিক্ষকতায় আসবে না। এবং মেধাবীরা যদি শিক্ষকতায় না আসে, ভালো স্কিল যারা এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা স্কিল্ড হয়ে গড়ে উঠবে না। এবং আলটিমেটলি শিক্ষা খাতের থেকে যে আমাদের যে উদ্দেশ্য স্মার্ট বাংলাদেশ গড়ার, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়া, সেটা অধুরাই থেকে যাবে। এখন আসা যে আরেকটা যে আমাদের দাবি ছিল অধ্যাপকদের সুপার গ্রেড প্রদান। এটা কি জন্য দরকার? দেখেন 2015 সালে যখন নতুন বেতন স্কেল প্রণয়ন করা হলো, তার আগ পর্যন্ত কিন্তু এই যে আমাদের যে অধ্যাপকগণ, সিলেকশন গ্রেডের অধ্যাপকগণ, সচিবগণ সবাই কিন্তু একই স্কেলে ছিলেন। সেটা সিলেকশন গ্রেডে ছিল, 40,000 টাকার স্কেল ছিল একটা। এখন নতুন করে আপনারা যখন পে স্কেল দিলেন, আপনারা শিক্ষকদেরকে নামিয়ে দিলেন, নিজেরা আরও একটা গ্রেড তৈরি করে নিলেন, এবং শিক্ষকদেরকে একটা পোর্শন দিয়ে আপনারা দিলেন গ্রেড 1 পর্যন্ত দিলেন, নিজেরা একটা সুপার গ্রেড তৈরি করে নিলেন যে সিনিয়র সচিব হিসাবে। কেন? শিক্ষকরা সেখানে কি দোষ করেছিল? তারপরেও এটা ডিসক্রিমিনেশন হওয়ার পরে যে আন্দোলন হয়েছিল ওই সময়, পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা হয় এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা কমিটিও তৈরি করা দেওয়া হয়েছিল, যে এই কমিটির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের একটা পোর্শন এই সুপার গ্রেড দেওয়া হবে। কিন্তু সেই আজ 8-9 বছর হতে গেল, এটার কিন্তু এখনো কোনো আলোচনার মুখ দেখে নাই।
সো যতদিন পর্যন্ত উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটা পোর্শন, সেটা 20% হতে পারে, 15% হতে পারে, তাদেরকে এই সুপার গ্রেড দেওয়ার ব্যবস্থা করা আশু প্রয়োজন। তা না হলে এই যে ডিসক্রিমিনেশনটা এবং এটা সবসময় থেকে যাবে। এবং আপনি যদি বলেন যে মর্যাদা কিংবা সম্মান টাকা দেওয়া হয় না, এখন আপনি আমাদের দেশের যে প্রেক্ষাপট সেটা এটাতেই মেজার করতেছে। আপনি যদি দেখেন যে স্যালারি বেশি পাচ্ছে, তাই সে বলে যে সে বেশি উপরের গ্রেডে চাকরি করে, তার মর্যাদা বেশি, এবং বিষয়টা ওরকম এর সাথে কিছুটা হবে রিলেটেড। আর এখনকার সময় আপনি যদি বলেন টাকা দিয়ে কী হয়, সব কিছু তো আপনাদের সম্মানটাই বড়। সম্মান দিয়ে যদি পেটে ভাত না থাকে, আপনার ওই সম্মান দিয়ে কে থাকবে, কে কী করবে, এখানে বিষয়টা হচ্ছে এখানে। তো এই মোটামুটি ছিল হচ্ছে যে 3টা যে দাবি এবং দাবিগুলো কেন এবং যৌক্তিক কিনা, এর যে এক্সপ্লেনেশনটা কেন আমরা আন্দোলন করছি, সেই বিষয়টাই এখানে বেসিক্যালি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আর এখানকার আমরা যদি সারাংশ বলি যে আরেকটা যে বিষয় আসলে এটার বাইরে যেটা বলা হয়েছে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে গেলে জিডিপির যে ইউনেস্কোর যে রিকমেন্ডেশন আছে যে আমার জিডিপির মিনিমাম 6% এখানে বরাদ্দ দিতে হয়, তো সেই 6% আমাদের তো বরাদ্দর প্রশ্নই ওঠে না। আমাদের 2% দেওয়া হয় এবং বর্তমানে আরও কমেছে, 2-এরও তো কমে চলে আসছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বঙ্গবন্ধু যখন সেই দেশ স্বাধীন হওয়ার পরে ভঙ্গুর অর্থনীতির পরেও দাঁড়িয়েও তখনও কিন্তু শিক্ষা খাতে তিনি জিডিপির 4% বরাদ্দ দিয়েছিলেন। উনি যদি পারেন, কারণ উনি জানেন যে শিক্ষা খাতে যদি বরাদ্দ না দেওয়া হয় দেশ কখনো উন্নত হবে না। তো সেই বরাদ্দ কমতে কমতে আজকে আমাদের কোথায় এসে দাঁড়িয়েছে। তো এইটাকে শিক্ষা খাতকে যদি মেগা প্রজেক্ট আকারে না নেওয়া হয়, আমাদের দেশের যে স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলা, এটা কখনোই হবে না। আর এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিংবা শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য কিছু স্টেপ নেওয়া যেতে পারে, যেগুলো খুবই জরুরি। হয়তো সবগুলো একবারে নেওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ নিতে হবে। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু, যেমন প্রথমতই যেটা আমরা আলোচনা করছি, পাশের কয়েকটি দেশের শিক্ষকদের বেতন কাঠামো পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় তথা সকল স্তরের শিক্ষকদের জন্য যোগ্য উপযোগী উচ্চতর স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা, যাতে সর্বোচ্চ মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হয়। 2 নম্বর হচ্ছে যুগ উপযোগী পেনশন কাঠামো প্রণয়ন করা। 3 নম্বর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা, তাহলে মেধাবীরা এই পেশায় আসতে উৎসাহী হবে। যেমন বিভিন্ন প্রণোদনা দেওয়া যেতে পারে, যে কারোর রেজাল্টের উপরে ভিত্তি করে, কারোর রিসার্চের উপরে ভিত্তি করে, যার যেটা ভালো তার সেখানে প্রণোদনা যেতে পারে। আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন, যে জেলায় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় না খুলে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি করা। কারণ আমাদের দেশে দেখেন যে এই একটা ছোট দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় যে খুলছেন, এখন এত কোয়ালিটি সম্পন্ন শিক্ষককে আপনি পাবেন বিশ্ববিদ্যালয়ে, এটা কখনোই সম্ভব না। একজন কোয়ালিটি সম্পন্ন শিক্ষক হতে গেলে তাকে পিএইচডি থাকতে হয়, ন্যূনতম পিএইচডি থাকতে হবে, এবং রিসার্চ এক্সপিরিয়েন্সও প্রয়োজনই। তো এত পিএইচডি হোল্ডার আপনি কোথায় পাবেন? সো শুধু মাস্টার্স পাস করে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়ে দিলেন, তার কাছ থেকে কতটুকু কোয়ালিটি আউটপুট পাবেন সেটা আসলে ভাববার বিষয়। এই কারণে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়গুলো না খেলে এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এক্সিস্টিং, সেইগুলোরই ক্যাপাসিটি আরও বাড়ানো যেতে পারে। তাহলে এই যে আমাদের যে পারপোজ, সেটা কিন্তু পারপোজটা সার্ভ করবে। আর যোগ্য গবেষকের জন্য গবেষণা বরাদ্দ বৃদ্ধি করা যেতে পারে, এবং উক্ত বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে আমলাতান্ত্রিক বিভিন্ন যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো কমানো। যেমন আপনি গবেষণা বরাদ্দ দেন, একটা এক্সাম্পল দিই, ইউজিসি থেকে ফর এক্সাম্পল আপনি গবেষণা বরাদ্দ দিচ্ছেন, সেখানে মেনশন করেছেন, কিংবা মন্ত্রণালয় থেকে গবেষণা বরাদ্দ দিচ্ছেন, ওইখানে বলছেন যে শিক্ষক আবেদন করবে তার যে ছবি আছে, ছবিটা সত্যায়িত করতে হবে, তাও আপনার ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, মানে আপনার ক্যাটার দিয়ে সত্যায়িত করতে হবে। কেন ক্যাটার দিয়ে কেন আমাকে সত্যায়িত করতে হবে? আমি যে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটাকে আপনার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে ওই ব্যক্তি যাতে আমি, এটাকে আপনি দেখতে পারতেছেন না। ওখানে ওয়েবসাইট আছে, প্রয়োজন হলে আপনাদের ভেরিফিকেশন করতে হয়, বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আমাকে কেন গেজেটেড অফিসার অ্যাটাস্টেড করতে হবে। এটা এখনকার যুগে এটা একটা আননেসেসারি একটা জিনিস, কিন্তু দেখেন এই নিয়মগুলো এখনও রয়ে গেছে। তো এই যে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো, এগুলো আরও সহজীকরণ করা। তারপরে আসে আমাদের দেখেন যে এক্সেপশনাল কিংবা আউটস্ট্যান্ডিং শিক্ষক ও গবেষক আছে, তাদেরকে এক্সেপশনাল এবং আউটস্ট্যান্ডিং সুযোগ সুবিধা বৃদ্ধি করা, যেমন আলাদা প্রমোশন নীতিমালা করা, বেতন ভাতা দেওয়া, প্রণোদনা প্রদান করা। কারণ আপনি সবাই যে এক্সেপশনাল, তাকে আসলে এক্সেপশনালি ট্রিট করতে হবে। তো এক্সেপশনালি ট্রিট করলে সেখান থেকে ভালো কিছু আসবে। সব কিছু যদি জেনারেলাইজ করে দেন, তাহলে সেখান থেকে তো কখনো ভালো কিছু আসবে না। যার জন্য দেখেন ইউএসএ, কানাডা কিংবা বাইরের যে কোনো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, সেখানে দেখেন যে খুব কম বয়সেও প্রফেসর হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ তার সেই যোগ্যতা আছে এবং তাকে সেই
স্ট্যাটাস দিয়ে এবং তাকে সেই লেভেলের সব বেনিফিট দিয়ে তাকে প্রফেসর করছে, কারণ তার যোগ্যতা আছে। আরেকজনের অনেক বয়স হয়ে গেছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তার সেই লেভেলের যোগ্যতা নাই। তো এখানে যে কেপিআই যে সিস্টেমটা কিংবা এই যে বিষয়গুলো এখানে কনসিডারেশন নিয়ে কিন্তু এই নীতিমালাগুলো করা যেতে পারে। আরেকটা আছে, দেখেন যে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য যে শিক্ষক বা গবেষক আছে তাদেরকে আলাদা ইনসেন্টিভ দিয়ে বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা, যেমনটি চায়না ও ভারত করেছে। তাহলে দেখবেন আমাদের যে তাদেরকে যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, এই মেধাগুলোকে যদি আমরা মেধাবীদেরকে যদি আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং দেশের কল্যাণে কাজে লাগাতে পারি, দেশ কিন্তু তরতর করে উন্নতি করবে। এবং এটা প্রমাণিত, যেটা চায়নাতে ফলো করতেছে, ইন্ডিয়া ফলো করছে এবং বিশ্বের অন্যান্য দেশে ফলো করছে, যে মেধাবীদেরকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে নিজের দেশে কাজে লাগাচ্ছে। তো এটা যদি এই স্কিমগুলো যদি আমরা ফলো করতে পারি, আমাদের দেশের আমাদের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যাব। তারপর আরেকটা সবচেয়ে বড় যেটা এখন আমাদের দেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে দেখা যায়, যে আসলে এই রাজনীতি যে কিংবা নোংরা যে রাজনীতি যেটা, এটা আসলে ক্যাম্পাসে ডিজায়ার্ড না। তো এখানে ন্যূনতম আগামী 10 বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রকার ছাত্র ও শিক্ষক রাজনীতি আইন করে বন্ধ করা উচিত। কারণ এইগুলো যদি বন্ধ থাকে, দেখেন আমাদের শিক্ষার পরিবেশটা সুষ্ঠু থাকে, গবেষণার পরিবেশটা সুষ্ঠু থাকে, তাহলে শিক্ষাক্ষেত্রে সবাই তাদের যে ডেডিকেশন এবং তাদের যে কর্মস্পৃহা সেখানে দিতে পারবে, হ্যাম্পার হওয়ার কোনো চান্স থাকবে না কিংবা খুবই সামান্য। তো এই কারণে এই নোংরা যে পলিটিক্সটা কিংবা সকল ধরনের পলিটিক্স এই বিশ্ববিদ্যালয়ে আগামী 10 বছর মিনিমাম এটা বন্ধ রাখা উচিত আইন করে, শুধু দেশের স্বার্থে বন্ধ রাখা উচিত। কারণ আপনি দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কয়েকটি স্টেট ছাড়া বাকি কোথাও কিন্তু শিক্ষাক্ষেত্রে এই রাজনীতির কারণে বন্ধ হয়ে গেছে, রাজনীতি সহিংসতার কারণে বন্ধ হয়ে গেছে, এরকম কিন্তু ঘটনা ঘটে না। তো আমাদের বেশি দূরেও যাওয়া দরকার। আর বহির্বিশ্বের কথা তো বাদই দিলাম। আর আরও একটা যে বিষয়টা আছে, যে প্রাইমারি স্কুল পর্যায়ে সঠিক যোগ্যতা নির্ধারণ করে শিক্ষকদের নিয়োগ অবশ্যই প্রথম শ্রেণীর বা নবম গ্রেড, এখনকার বেতন স্কেলে যদি ধরি নবম গ্রেড হওয়া উচিত। কারণ আপনি একজন শিক্ষককে নিয়োগ দিবেন প্রাইমারি স্কুলে, যেখান থেকে আমাদের ছোট ছোট বাচ্চারা নৈতিকতা শিক্ষা গ্রহণ করে, সেইখানে যদি যারা জয়েন করে তারা যদি সেই লেভেলের তাদের নৈতিকতা না থাকে কিংবা তাদের যদি সেই লেভেলের এডুকেশন স্ট্যাটাস না থাকে এবং তারা যদি নিজেদেরকে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক এবং ওখানে যদি মেধাবীরা আকৃষ্ট না হয়, তাহলে এখান থেকে তো আসলে ভালো আউটপুট আসবে না। এবং আপনার ওখান থেকে যেই স্টুডেন্টটা, যে বাচ্চাটা শিখে আসতেছে, তার যে নৈতিকতার লেভেল কতটুকু থাকবে আর সে নৈতিকভাবে কতটুকু সাউন্ড হবে। কারণ আপনার বিশ্ববিদ্যালয়ে এসে কিন্তু নৈতিকতা শিক্ষা দেওয়ার ওই রকমভাবে স্কোপটা খুবই কম। যতটুকু যখন আপনি দিতে পারেন সেটা তার শৈশবে কিংবা কৈশোরে, যেটা তার প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে দেওয়া পসিবল। কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ে এসে তাকে আপনি নতুন করে নৈতিকতা শিক্ষা দেবেন, এটা আসলে খুবই রেয়ার কেস হয়ে থাকে। তো এই কারণে দেখেন বহির্বিশ্ব সহ অন্যান্য উন্নত বিশ্বে এই প্রাইমারি লেভেলের যে শিক্ষকতা, স্কুল লেভেলের যে শিক্ষকতা, এগুলোকেও তারা এমনভাবে সাজিয়েছে যাতে মেধাবীরাও এখানে শিক্ষকতায় আসে এবং সেখান থেকে আমাদের দেশে আমাদের যে ছেলেমেয়েরা তারা যেন খুব ভালোভাবে শিক্ষা নিয়ে একটা নৈতিক সাউন্ড নৈতিকতার দিক থেকে খুব স্ট্রং একটা পজিশনে যেয়ে তারা যেন বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। এবং সেক্ষেত্রে তাহলেই আমাদের দেশের যেই উন্নতি কিংবা যে স্মার্ট বাংলাদেশ কিংবা 2041 সালের যেই বাংলাদেশের কথা আমরা চিন্তা করি সেটা পসিবল। তো শিক্ষকদের কথা চিন্তা করে শিক্ষা খাতকে বাঁচানোর জন্য এই সকল স্টেপগুলো যদি আমরা না নিই, তাহলে আমাদের বাংলাদেশের যেই উন্নত বাংলাদেশ হওয়ার যে ডেভেলপড কান্ট্রি হওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা আসলে এই স্বপ্নই থেকে যাবে। আর বঙ্গবন্ধুর সোনার বাংলা কখনোই গড়ে উঠবে না। সো আমি মনে করি যে এই শিক্ষা খাতকে আলাদা একটা মেগা প্রজেক্ট আকারে নিয়ে এর উপরে সরকারের কাজ করা উচিত। তাহলেই আমাদের বাংলাদেশ একটা ডেভেলপড কান্ট্রি হিসেবে গড়ে উঠবে এবং আমাদের এখান থেকে স্কিল্ড ম্যান পাওয়ার বের হয়ে শুধু দেশ না, অন্যান্য বাইরের ক্ষেত্রেও তারা কন্ট্রিবিউট করতে পারবে। আর এই কারণেই আমাদের যে শিক্ষকদের যেই দাবিগুলো আমরা করতেছি কিংবা চলছে, এটা আমি আশা করব সরকার সহ এবং সংশ্লিষ্ট মহল এটাকে মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এই সংশ্লিষ্ট যেই এই বিষয়ে যেই এখন যে অচল অবস্থাটা তৈরি হয়েছে, সেই অচল অবস্থাটা নিরসনে তারা সক্রিয় ভূমিকা পালন করবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।